স্যার আছেন, আমরা তার বক্তব্য শুনবো। আমি অল্প শুধু বললাম যে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে এই ধৈর্য ধরে যদি দেখেন আপনাদের এটা আরো ভালো হবে এবং আপনি আপনার যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের কাজকে ডিজিটাল পদ্ধতিতে করার জন্য আশা রেখে আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে যারা প্রেজেন্ট সকল অংশগ্রহণবৃন্দকে আইসিটি অধিদপ্তরের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং সর্বশেষ মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত, আমরা এইভাবেই এখন সংযুক্ত আছি এই করোনা রেখে আমরা এইভাবে সংযুক্ত থেকে সকলে থাকবেন। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম স্যারকে, যিনি জি জি স্যার কন্টিনিউ করেন স্যার। ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইকে, আমাদের আইসিটি সম্মানিত প্রোগ্রামার মহোদয়কে। এখন আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মানিত অতিথি চট্টগ্রাম সিটি কলেজে সরকারি সিটি কলেজে সম্মানিত স্যার আক্তার কুতুবী স্যার। আক্তার হোসেন কুতুবী স্যারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখন শহীদুল ইসলাম স্যারকে দিয়ে শহীদুল ইসলামের পরিচিতি নিয়ে আর কবির স্যার আমাদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, আমি লাইভ দিতেছি। সকলকে আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আমরা প্রথমে যার জন্য দীর্ঘক্ষণ আমরা অপেক্ষার্থী, আমরা টপিকগুলো আগে বলে দিচ্ছিলাম। প্রথম আমাদের হবে আমরা যেটা জানবো যে ফিউচার লার্নিং, আমরা প্রথমে এটাই বলবো। আর এটা যিনি উপস্থাপন করবেন আমরা সকলেই তাকে চিনি, যার নেতৃত্বে বা যার পথে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা সামনের দিকে আগাই, সেই সক্রিয় স্যার সহযোগী অধ্যাপক এবং এতে সংযুক্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। আমি কবির হোসেন স্যারকে স্যারের মূল্যবান প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। কবির হোসেন স্যার কি শুনছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আমি আমার একটা প্রেজেন্টেশন শেয়ার মহিউদ্দিন স্যার আপনাকে খুঁজতেছি কখন থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আইডিতে ঢুকছেন? হ্যাঁ কবির স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে। জি জি স্যার, শোনা যাচ্ছে স্যার।
জি স্যার, পার্সোনালাইজড লার্নিং পেজে লাইভ দিছেন। আপনাদের হুম, পরে পরে আমি পরে তোমরা শুয়ে পড়ো, পরে আমি। জি স্যার। যেমন এখন আমরা যে লার্নিংটা করি সেখানে আমাদের চিন্তা হচ্ছে আছে জ্ঞান আছে হলো বিষয়বস্তু আছে নির্দেশনামূলক, আমরা নির্দেশ করি ওই এটা শিখো ওইটা করো, আমরা শিখাই ওদেরকে আর শিক্ষার্থীরা হচ্ছে গ্রহণ করে অর্জন। বিষয় ধরে ধরে আমরা এই কাজটা করি, আমরা দেই ওরা নেয়। আমরা চিন্তা করি রেজাল্টের মাধ্যমে আদর্শ মানে পৌঁছানো, আমরা চিন্তা করি স্কুলে আসো স্কুল থেকে শিখো, টোটালি একাডেমিক। কারণ আমি যা বলি যা দেই স্কুল থেকে ওইটা সে মুখস্থ করে খাতায় লিখে এবং একাডেমিক অ্যাচিভমেন্টটা সে অর্জন করে ফাইনালি কি দেই তাকে আপনার হাতে একটা সনদ তুলে দিই যে তুমি এ প্লাস পেয়েছো। আর এই জিনিসগুলো আসলে অনেকটা বিমূর্ত হয়ে গেছে। এখন আগামীতে এই থেকে কিভাবে বের হতে যাচ্ছে, আপনারা যদি ডান দিকে খেয়াল করেন যেখানে আমরা জ্ঞানের কথা বলেছিলাম সেখানে জ্ঞানের জায়গায় আগামীতে আমরা অভিজ্ঞতার কথা বলবো, বিষয়বস্তুর জায়গায় আমরা ধারণাগুলো তাদের সঙ্গে শেয়ার করবো, নির্দেশনার জায়গায় আমরা তাদেরকে অনুসন্ধানের দিকে নিয়ে যাব। আমরা আসলে শেখাবো না তাদেরকে, আমরা সহায়তা করবো। আর শিক্ষার্থীরা গ্রহণ করবেন আমাদের কাছ থেকে, আমরা তাদেরকে সহায়তা করবো আর তারা উৎপাদনকারীর ভূমিকায় যাবে, নিজেরাই ক্রিয়েট করবে, নিজেরাই প্রবলেম সলভ করবে, নিজেরাই নিজেদের মতো করে শিখবে। বিষয় আমরা যেমন বাংলা ইংরেজি বলতাম, এখন আমরা আন্ত বিষয় অর্থাৎ একটা আরেকটার সাথে কোরিলেটিভ বিষয়। আমরা বলতাম যে আদর্শ মানে পৌঁছাবা ওই রেজাল্ট করে, আর আমরা এখন বৈচিত্রতা বাড়াবো এক এক করে। আমরা যখন বলতাম যে প্রতিষ্ঠানে আসো প্রতিষ্ঠান, আর আগামীতে আমরা যে কোনো জায়গা থেকে প্রোভাইড করার চিন্তা করি। একাডেমিকের জায়গাটায় আমাদের জীবন ও জীবিকা সংশ্লিষ্ট হতে থাকা সেখানে আমরা সার্টিফিকেট অতিথিদের হাতে তুলে দিতাম, এখানে আমরা বলবো তাদের হাতে দিব হচ্ছে পারদর্শিতার রেকর্ড, তুমি এটা পারো তুমি করতে পারো, তুমি 5 বছর এই অভিজ্ঞতা অর্জন করেছো, পারদর্শিতার রেকর্ডটা আমরা আপনার কাছে দিব। আর ফাইনালি এখানে আমরা লেকচার দিতাম, বিপরীত বিষয়গুলো বলতাম, ওরা হয়তো শুনতো, আমরা আগামীতে প্রয়োগ করতে বলবো, আমরা প্রয়োগ করে প্রমাণ করবো আমাদের সাথে। তো আমরা এই বর্তমান থেকে আগামী প্রত্যাশা করছি যে জানুয়ারি 2022 থেকে আমরা এই জায়গাটাতে যাব। তার মানে একটা প্যারাডিম শিফট হয়তো হতে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। এর মধ্যে আর 2-3টা জিনিস খেয়াল করেন যে আমরা যোগ্যতা ভিত্তিক শিক্ষার দিকে যাচ্ছি, দক্ষতা ভিত্তিক শিক্ষণের দিকে যাচ্ছি, এখানে প্রকল্প ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, অনুসন্ধানমূলক সমস্যা সমাধানমূলক স্বশিক্ষণ, সংযোগ ও সহযোগিতামূলক শিক্ষণ বিষয়টা ওয়ালাইকুম সালাম। আসছে আসছে হুম, পরে পরে শিক্ষণকালীন পরে আমি ব্যস্ত পরে অর্থাৎ এতদিন আমরা যেটা করতাম যে ব্যস্ত, 20% পরে পরে মূল্যায়ন আর 80% ছিল হচ্ছে আমাদের চূড়ান্ত মূল্যায়ন। সেই আমি শিক্ষার্থীরা ব্যস্ত, পরে পরে কথা বললো আগামীতে চিনি, যেটা বুঝছি হবে না এখন। যে শিখন এবং শ্রেণী ভেদে যে এই শিক্ষণকালীন মূল্যায়ন যেটাকে আমরা সিএ বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অথবা মধ্যকালীন মূল্যায়ন বলি, সেই জায়গাটাতে শ্রেণী ভেদে এটি 70% হোক, বিষয় ভেদে 70% হোক, শিক্ষণকালীন মূল্যায়ন হবে, বাকি 30% হয়তো সামথিং এক্সামটা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মূল্যায়নের মধ্যে একটা বহুমুখী কিন্তু বিভিন্ন ধরনের মূল্যায়ন, যেমন আমরা আরপিএল এর কথা বলতে পারি, আরওএল এর কথা বলতে পারি। আরপিএল মানে হচ্ছে যে রিকগনাইজ অফ প্রায়র লার্নিং, যেমন একজন শিক্ষার্থী যখন ক্লাস 6 ভর্তি হয় সে কি আসলে শূন্য? নিশ্চয়ই না, সে অনেক কিছু জানে না, অনেক কিছু জেনে এসে ভর্তি হয় না। এই যে আগে থেকে যে জিনিসগুলো জানে এটাকে বলা হয় প্রায়র নলেজ। এখন আর এই যে প্রায়র নলেজ এটাকে কিন্তু আমরা আসলে আমাদের মূল্যায়নের মধ্যে নিয়ে আসি না, জানতেও চাই না। বাট এখন আমরা তার এই প্রায়র নলেজকে আমাদের এই বহুমুখী মূল্যায়নের মধ্যে আনতে চাই। আরেকটা হচ্ছে যে রিকগনাইজ অফ আউটসাইড লার্নিং, একজন শিক্ষার্থী তার যে একাডেমিক পরিবেশ এর বাইরে থেকে সে অনেক কিছু শিখছে, আমরা জানি, কিন্তু সেই জানাটার আসলে যথাযথ মূল্যায়ন আমরা এতদিন করতে পারিনি। আমরা হয়তো আগামীতে এটিকে খুব আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন নিয়ে আসবো, সেই জন্য বহুমুখী মূল্যায়নের কথা বলা হয়েছে। এসেছে যোগ্যতার কথা, যেখানে আমরা
যোগ্যতা বলতে আগে যেটি আমাদের মাথায় কাজ করতো জ্ঞান দক্ষতা, এখন জ্ঞানটা দেখেন সবার পরে, আগে মূল্যবোধ গুণাবলী দক্ষতা এবং জ্ঞান। সুতরাং আমাদের মূল্যবোধ গুণাবলী দক্ষতা এগুলোই আগামীতে বড় হয়ে আমাদের সামনে দেখা দিবে আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের সন্তানদের বেলায়। তো এই কথাগুলোই আসলে মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যারা একটু গাড়ি ফেলতে গিয়ে তাদের জন্য উপকারে হয়তো আসবে। তবে মজার বিষয় হলো যারা সব প্রোগ্রাম করতে থাকেন, আজকেও আমি আমার সেই প্রিয় বন্ধুদেরকে দেখতে পাচ্ছি নতুন মানুষের সংখ্যা কিন্তু কম। এই নতুনদেরকে যদি আমরা বার্তাগুলো দিতে না পারি তাহলে তো আসলে যে সফলতার প্রত্যাশা আমরা করি সেটি হয়তো আসবে না। আপনাদের দায়িত্ব হচ্ছে অন্যদেরকে এই বিষয়গুলো জানানো। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আবেগিক এবং সামাজিক যে বুদ্ধিমত্তার জায়গাগুলো সেগুলো আমরা আগামীতে আমাদের সহযোগিতা, সর্বদান, দায়িত্ব, সাম্য, কর্মী শিক্ষার সময় আমরা মনে করতে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষের বাইরে আমরা নিয়ে যাবো সেখানে পাঠ্যপুস্তক নির্ভরতা কমিয়ে আমরা পরিপাঠ্য উপাদানের ব্যবহার করবো, ইন্দ্রিয় নির্ভর উপলব্ধি এবং প্রয়োগ অনুশীলনের ব্যবহার থাকতে থাকবে শ্রেণীকক্ষে, বাইরের শিক্ষাটাকে আমরা কমিয়ে দেবো। এগুলোই এই পরিবর্তনগুলো মূলত আগামীতে আসছে। এখন এই পরিবর্তন যদি শিক্ষায় আনতে হয় এবং শিক্ষককে যদি এই পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়ে জি যদি স্যার ক্লাসরুমে জয়েন করছেন? নিতে পারবো, একটা উপায় হচ্ছে আহেরি আপনাকে তো সকল বন্ধুকে দিতেছি দিতেছি এখানে। যে আমরা এতক্ষণ যে পরিবর্তনগুলোর কথা বললাম সেই পরিবর্তনগুলো আনার জন্য আমাদেরকে তো কোনো একটা উপায় অবলম্বন করতে হবে। সেই উপায়গুলোর একটি হচ্ছে কি, যেটাকে আমরা প্রজেক্ট বেসড লার্নিং বা প্রকল্প ভিত্তিক শিক্ষণ বলে থাকি। এখানে আমরা যাচ্ছি আগামী জানুয়ারি 2022 থেকে আগামী অর্থাৎ চলতি বছর 2021 সালে আমরা সবাই এটার উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করব। একটি অন্তর্বর্তীকালীন কোর্স আমরা তৈরি করছি, যেটি হয়তো বা আগামী 15 এর মধ্যে চলে যাবে। তো আপনাদের এই অনুরোধ থাকবে সবাই সাথে সাথে কোর্সটা করে ফেলবেন, করে এটাকে প্রস্তুত করবেন। তো এই প্রজেক্ট বেস লার্নিং বা প্রকল্প ভিত্তিক শিক্ষণের ক্ষেত্রে দুটো দিক, একটা হচ্ছে শিক্ষকের দিক আর একটা হচ্ছে শিক্ষার্থীর দিক। শিক্ষার্থীরা কিভাবে কাজ করবেন তার কিছু নির্দেশনা, শিক্ষক সেটিকে কিভাবে রূপরেখা করবেন তার নির্দেশনা। আমি শিক্ষার্থীর দিকটা আজকে আলোচনায় আনছি না, হয়তো আবার অন্য সময় করে এখন শুধুমাত্র শিক্ষকের দিকটা নিয়ে দু চারটে কথা বলবো। যেমন এই প্রকল্প ভিত্তিক শিক্ষণে যদি একজন শিক্ষক সফল হতে চায় তাহলে বলা হচ্ছে 7টা বিষয় অবশ্যই বুঝতে হবে। সেই 7টা বিষয় কি? খুব সংক্ষেপে বলবো। প্রথমটা হচ্ছে ডিজাইন পরিকল্পনা। ডিজাইন এবং পরিকল্পনা করার সময় প্রেক্ষাপট, পছন্দ, শেখার ফল এগুলো বিবেচনা করতে হবে। শিক্ষার্থীর কথা শুনতে হবে, তাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। না হলে প্রজেক্ট ভিত্তিক শিক্ষণটা আসলে ফলপ্রসূ হবে না। 2 নাম্বার জিনিস হচ্ছে শেখার ফলের স্পষ্টতা। এখন আমি হয়তো একজন স্কুল টিচার, আমি হয়তো তাদেরকে একটা প্রকল্প ভিত্তিক শিক্ষণ বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে একটা প্রজেক্ট হাতে দেব। সেই প্রজেক্টটি অবশ্যই এটি কারিকুলামের যে শিক্ষণ ফলগুলো রয়েছে তার সঙ্গে অ্যালাইন করতে হবে। যদি শিক্ষণ ফলের সঙ্গে এটা ম্যাচ না করে তাহলে হয়তো এটি আমরা যে উদ্দেশ্যে দিয়েছি সেই উদ্দেশ্যে পৌঁছতে সুবিধা হবে না। আরেকটা শ্রেণী শেষে যে কাঙ্ক্ষিত যোগ্যতা আমরা অর্জন করাতে চাই শিক্ষার্থী, সেটি অর্জিত হবে না। ফলে শিক্ষণ ফলের সাথে সম্পৃক্ত করতে হবে। এই জন্য নতুন কারিকুলাম আসার সাথে সাথেই এনসিটির ওয়েবসাইট থেকে কারিকুলামটাকে ডাউনলোড করে নিয়ে প্রত্যেক শিক্ষক তার নিজের বিষয়ের যে কারিকুলামটা থাকবে সেটা একেবারে খুব ভালো করে দেখে নেন, এটার ইনস এন্ড আউট কোথায় কি আছে, কোন ইনস্ট্রাকশনটা শিক্ষকের জন্য দেওয়া আছে, সেটি খুব ভালো করে যদি একজন শিক্ষক দেখে নেন তাহলে
কাজের ব্যবস্থাপনা। এখন প্রকল্প ভিত্তিক শিক্ষণের ক্ষেত্রে যদি আমরা কাজের ব্যবস্থাপনাটা ঠিকমতো করতে পারি, গুছিয়ে করতে পারি, শিডিউলটা তৈরি করে নিতে পারি, আমি কোথায় বুঝতে চাই সেই মাইলগুলোটা ঠিক করে নিতে পারি, খরচগুলো যদি ঠিক করে নিতে পারি, এবং পরিকল্পনাটা সময়ের পরিকল্পনা ঠিক মতো করতে পারি, দল কিভাবে কাজটা করবে, কিভাবে পরিবেশ করবো, কিভাবে উপস্থাপন করবো, এগুলো যদি ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে আরে কইছিল পড়াইতেছে মিটিং আছে ভালো ফল বয়ে আনবে। শিক্ষক উৎসাহ ও সহায়তা, শিক্ষককে সক্ষম ব্যক্তি কাজের তাদেরকে সহায়তা দিতে হবে। যদি এই কাজটিতে কোনো ঘাটতি থাকে তাহলে প্রকল্পের গতি সংকীর্ণ হতে পারে। তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে সহায়তা দিতে হলে শিক্ষার্থীকে দেখা যাবে এইভাবে আসবে। এখন মূল্যায়ন, যে কথাটি শুরুতে বলেছিলাম, মূল্যায়নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শিক্ষণকালীন মূল্যায়ন, যেটাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলে, সামষ্টিক মূল্যায়ন, যেখানে দলগত, একক, সহপাঠী এবং অংশীজন নিয়ে মূল্যায়নের ব্যবস্থা থাকে, এবং এই মূল্যায়নের কাজগুলো যাতে সহজে করতে পারে আমরা চেষ্টা করছি যে একটা মোবাইল অ্যাপ ইন্ট্রোডিউস করা যায় কিনা। আমরা একটা পাইলটিংও করেছি আমাদের পরীক্ষাগুলোর ইমপ্লিমেন্টেশন নিয়ে ইমপ্লিমেশন। তো সেই অ্যাপটি যদি ইন্ট্রোডিউস করা যায় তাহলে হয়তো এই মূল্যায়নের কাজগুলো অ্যাপ নির্ভর হলে পরে সহজেই আমরা সেটি করতে পারবো। সবচেয়ে বড় যে মেসেজটি সেটি হচ্ছে শিক্ষার্থীরা যখন কাজ করবে, যখন উপস্থাপন করবে, তখনই তাদের মূল্যায়নের আওতায় আনতে হবে। আমরা যদি চিন্তা করি শেষ হলো, পরীক্ষা দিল, মূল্যায়ন করব, তাহলে আসলে মূল্যায়নটা সঠিক হয় না, অনেক ত্রুটি থেকে যায়। সেজন্য মূল্যায়নটা আমাদের করতে হবে কাজ যখন তারা করে সেই সময়টা। আর আমরা চেষ্টা করছি মূল্যায়ন প্রক্রিয়াটাকে কীভাবে রুব্রিক্সের মাধ্যমে আরও সহজ করা যায়। শিক্ষকরা যাতে এই মূল্যায়ন প্রক্রিয়াটা দেখে ভয় পেয়ে না যান, এটিকে যেন তারা অনেক বেশি লোডেড মনে না করে, সেজন্য কীভাবে সহজ তাদের কাছে দেওয়া যায় সেদিকেও আমরা কাজ করছি। এবং 7 নাম্বার সর্বশেষ যেটি সংক্ষিপ্তকরণ ও মেন্টরিং। শিক্ষক ওই প্রক্রিয়ায় শিক্ষার্থীর যেখানে যেমন প্রয়োজন তেমন সহায়তা, উৎসাহ, তাদেরকে দায়িত্ব দিয়ে এই নয়নতায় এবং সাফল্য উদযাপন করবে। এই সাফল্য উদযাপনটা কিন্তু আমরা করি না। অর্থাৎ শিক্ষার্থীরা যখন ভালো কাজ করে তখন তাদেরকে উৎসাহ দিতে হয়, এটিকে এনজয় করতে হয়, এই কাজটি আমরা করি। আমার মূলত শিক্ষকদের জন্য, শিক্ষক ভিত্তিক যে শিক্ষণের দিকে আমরা যাচ্ছি, একজন শিক্ষক যদি সেই কাজটিকে ভালো করতে চান তাহলে এই 7টি দিক শিক্ষকের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি শিক্ষক এই 7টি দিক মনে রাখেন এবং গুছিয়ে কোনো প্রকল্প তৈরি করেন, শিক্ষার্থীদেরকে দিয়ে করান, নিঃসন্দেহে কিন্তু ভালো একটি কাজ হবে। আমি শেষের দিকে খুব বেশি সময় নেব না, শুধু বলবো যে কেন আসলে শিক্ষার্থীদের আগ্রহ এবং ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া উচিত। শিক্ষণটার গভীরে যাতে আমাদের শিক্ষার্থীরা যেতে পারে এবং শিক্ষণটা যাতে দীর্ঘমেয়াদী হয়, শিক্ষণটাকে যেন শিক্ষার্থীরা ভালোবাসে। আরেকটা বড় জিনিস হচ্ছে যে এই শেখার দায়িত্বটা যেন শিক্ষক নিজে নিয়ে। দাদা তোমার একটু সাউন্ডটা একটু কমায় দাও, তো আমার বিশ্বাস 10 মিনিট আপনারা সাউন্ডটা একটু কমায় দাও, 10 মিনিট। শিক্ষণ কেন, কি, এটি কিভাবে বাস্তবায়ন করবো এ বিষয়ে আরো জানবেন, আরো শুনবেন, যেখানে আলোচনাগুলো হবে। মোবাইলের সাউন্ডটা একটু 10 মিনিট কমায় দাও, পরে দিও, মনিটরিং 10 করবেন, মিনিট পরে। এগুলো রিলেটেড অনেক তথ্য আছে, তাহলেই হয়তো আমরা একটা ভালো পরিবেশ এই 1 বছরে দেখতে পারবো। আর সরকার যখন যে নির্দেশনাগুলো দেবে তার সঙ্গে সবসময় অ্যালাইন থাকতে হবে। আমাদের একজিবি, আমাদের মাওসি যে নির্দেশনাগুলো দেবেন তার সঙ্গে সবসময় অ্যালাইন থাকতে হবে। তাহলেই এই প্রশ্নোত্তরের সকল শিক্ষক হতে পারবো আমরা। শেষ করার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য। আপনারা কি ভয়েস শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, ভয়েস শোনা যায় না। ভয়েসটা ওইখানে সিলেক্ট করে দিতে হবে, বাম পাশে দেখেন স্যার আপনার ভয়েস ভয়েস ঠিক থেকে না। ভয়েসটা স্যার আবার স্ক্রিন শেয়ার দেন, পুনরায় স্ক্রিন শেয়ার দিন স্যার, পুনরায় স্ক্রিন শেয়ার। হ্যাঁ স্যার, তারপরে স্ক্রিন শেয়ার দেওয়ার আগে বাম পাশে একটা চিহ্ন আছে, আমার নিচে রাজন কি বলতেছ, বোঝা যায় না। দিকে নিচে আরে কে তৌফিক আমি লয়ে গেছি, কি কইতেছ শান্ত? বেলুনের মতো। আমরা কিশোর মধ্যে যাইতাম রে। আরে কই ফোন দিছ শান্তাজি? আঙ্কুর সাহেব, আপনি মিউট হয়ে কথা বলেন। আমি মিউট করে দিই স্যার। আচ্ছা স্যার স্ক্রিন শেয়ার
বাম পাশে এই যে 3-1 এর নিচে একটা বেলুনের মতো না, মানে ছোট্ট, হ্যাঁ, বাম পাশে আপনি যে স্যার দিবেন, স্যার শেয়ার দিবেন, শেয়ার দেওয়ার সময় স্ক্রিন শেয়ারটা দেওয়ার সময় ওখানে বাম পাশে বলবো হ্যাঁ শেয়ার দেওয়ার সময় বলবে যে আপনি অডিও দিবেন কিনা, কম্পিউটার অডিও এরকম মানে। এটা বাম রাইট। স্ক্রিন শেয়ার দেওয়ার আগেই স্যার আমার এখানে শো করছে না স্যার, আমি কিন্তু দেখছি না। মানে কোন ফিচার পাচ্ছেন না, কোন ফিচার নাই আর কি আপনার অ্যাপসে, আমার এই ফিচারটা নাই। বুঝছি বুঝছি, নাই নাই নাই, এটা গেলেই দেখা যায়। ওই যে ডেস্কটপ উইন্ডো তার উপরে ইনক্লুড সিস্টেম অডিও নিচের দিকটা থাকে আর কি। নিচের হ্যাঁ আমি বললাম, আমি ভালোভাবে খেয়াল করলাম নাই নাই স্যার মনে হয় না, এটা থাকার কথা স্যার, ওই যে উপরে সবার উপরে আছে। যখন আপনি শেয়ারে ক্লিক করবেন, হ্যাঁ সবার উপরে ডেস্কটপ উপরেই আছে ইনক্লুড কম্পিউটার সাউন্ড। হ্যাঁ হ্যাঁ আমি শেয়ারে ক্লিক করার পরে এটি পাবো। হ্যাঁ হ্যাঁ ক্লিক করার পরে প্রথমে শেয়ার বাটনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে নিচে উইন্ডোগুলি উপরে আছে ইনক্লুড কম্পিউটার সাউন্ড। নাই আমার এখানে তো নাই। আচ্ছা বুঝছি, নাই নাই তো নাই। ওই না ফুল অ্যাপস অনেক সময় থাকে না, ভাষার সমস্যা। স্যার এটা না থাকার কারণ স্যার স্যার মনে হয় মূল আইডি হয় নাই। আমি পড়ে গিয়ে দেখি কি আপনি কি ল্যাপটপে নাকি অন্য ডিভাইস? আমি ল্যাপটপ। জি স্যার ল্যাপটপে ফোনে গেলে স্যার আপনাকে তো আবার করতে হবে স্যার আলাদাভাবে। না 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 আমি এখন যেতে পারবো না, আমি স্যার স্ক্রিন শেয়ারটা একেবারে প্রথম থেকে কেটে দেন। স্ক্রিন শেয়ারটা কেটে নতুন করে কেটে নতুন করে আচ্ছা থাক, আমি মনে হয় শেষ করে দিই, কারণ অন্যরা বিরক্ত হচ্ছে। মানুষ বলতে ভিডিওটা চালিয়ে দিয়ে ও স্টার্ট মর্মটা একটু বলে দাও। স্যার ভিডিওটা আমরা দেখে নেই স্যার, যেমন এই শব্দ না আসুক স্যার, স্যার আপনার ভিডিওটা আমরা দেখতে চাই স্যার। আমাদের মাঝে কুতুবী শামসুদ্দিন তালুকদার স্যার জয়েন করছেন। তবে আসার কথা শেয়ারে গেলে পাওয়া যায় বাম থেকে। এটা আসলে ছিল হচ্ছে এই ভাইরাস দিয়ে। ভেবেছিলাম যে এটি দিয়ে শেষ করবো আর কি। সরি আপনাদেরকে শোনাতে পারলাম না, আমি আসলে অ্যাপটা ইনস্টল করিনি, আমি সরাসরি ব্রাউজার দিয়ে এটি চালিয়েছিলাম, হয়তো বা এটার কারণে হতে পারে। জি জি স্যার, এটার জন্য মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আশা করি পরবর্তী কোনো প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে। খুব ভালো লেগেছে, আপনারা এনজয় করবেন। আমি হয়তো আর 10 মিনিট থাকবো, 8:30টায় আমার আবার একটা মিটিং আছে, আমাকে একটু লিভ দিতে হবে। তো আমি হ্যান্ড ওভার করছি মাইক্রোফোন। আমার পক্ষ থেকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি জি ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ স্যারকে, অত্যন্ত মূল্যবান উপস্থাপনা স্যারের কাছ থেকে পেলাম। আমার কাছে মনে হলো স্যারের ফিউচার যে শিক্ষা ব্যবস্থা বা লার্নিং কিরকম হবে সেটা স্যার দেখালেন, কিন্তু আমি মনে হয় বাস্তবই ছিলাম, আমার চোখে দৃশ্যমান হচ্ছিল। তা আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছ থেকে, অনেক ইনফরমেটিভ ছিল। তা আমি চলে যাচ্ছি, যিনি রাত দিন পরিশ্রম করে আমাদেরকে এই প্রোগ্রামটা আয়োজনের জন্য সহযোগিতা করেছেন। ইনি ইন্টারনেট সংযোগের জন্য এতক্ষণ যুক্ত হইতে পারে না, কিছুক্ষণ আগে আমি মেসেঞ্জারের সাথে কথা বলছি, উনি যুক্ত হয়েছেন। জনাব মহিউদ্দিন ভুঁইয়া স্যার, উনি হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক, গভর্নমেন্ট ইকবাল মেমোরিয়াল কলেজ। স্যারকে রাত দিন কেন পরিশ্রম করতেন, মাইক্রোসফট টিমের সাথে হাইব্রিড লার্নিং
এবং প্রজেক্ট বেস লার্নিং এর কি সম্পর্ক, এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য স্যারকে আহ্বান জানাচ্ছি। মনিরুদ্দিন ভূঁইয়া স্যার। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই ট্রেনিং সেশনের সম্মানিত প্রধান আয়োজক আমাদের আশরাফুল আলম স্যার, যিনি আসলে রাত দিন পরিশ্রম করে এই মাইক্রোসফট টিমসকে আমাদের বাংলাদেশের শিক্ষকদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যিনি ভূমিকা রাখছেন, স্যার আমাদের মাঝে আজকে সেশন স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলেরই প্রিয়, আমাদের আশা আকাঙ্ক্ষা স্থল জনাব কবির হোসেন স্যার এবং আমাদের আক্তার হোসেন কুতুবী স্যার সহ আমাদের আজকের আরেকজন সেশন ট্রেনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। আসলে মাইক্রোসফট টিমস এর সাথে মানে স্যারের সাথে একসাথে এই মাইক্রোসফট টিমস নিয়ে কাজ করতেছি। মাইক্রোসফট টিমস আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যান্য সব প্ল্যাটফর্মে আমরা যে জুম ব্যবহার করি, গুগল মিট, গুগল ফর্মস, গুগল ক্লাসরুম, বিভিন্ন বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি। মাইক্রোসফট টিমস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবগুলো আছে এবং এটা আমাদের আশরাফ স্যার সবসময় বলে বা আমরাও যেটা বুঝি, এটা একটা সাগর মহাসাগর, শুধু সাগর বললে হবে না, সাগর মহাসাগর। এই মাইক্রোসফট টিমস এর মাধ্যমে যে আমরা বিভিন্ন ওয়েবিনার গুলো, ইন্টারন্যাশনাল ওয়েবিনার গুলোতে অংশগ্রহণ করে যেটা বুঝতে পেরেছি, আজকে যে করোনা মহামারী যে পর্যায়ে আছে, এই পর্যায় থেকে আসলে কখন উন্নতি করে সেটা জানা যায় না, সেটা আমরা বুঝতে মানে এখনো ক্লিয়ার করে বলতে পারতেছি না। যার কারণে এখনকার সময় সারা পৃথিবী বা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো তাদের শিক্ষকদের ব্র্যান্ডেড লার্নিং এর জন্য, ব্র্যান্ডেড বলতে মিশ্রিত লার্নিং বলা হয়। ব্র্যান্ডেড লার্নিং মূলত এখানে ফেস টু ফেস লার্নিং আর এখানে রিমোট লার্নিং এর সমন্বয়, অর্থাৎ এখানে আমরা এখন যে অনলাইনে ক্লাস নিচ্ছি এইটি আর সরাসরি যে ক্লাস নিয়ে থাকি আমরা, সেই ক্লাস দুটির সমন্বয়ে ব্র্যান্ডেড লার্নিংটা, এবং ব্র্যান্ডেড লার্নিং এর জন্য সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তাদের শিক্ষকদেরকে তৈরি করতেছে। আর সেই ব্র্যান্ডেড লার্নিং এর জন্য অর্থাৎ এখানে দুটি ধারণা আছে, ব্র্যান্ডেড লার্নিং এর দুটি ধারণা আছে। একটি হচ্ছে যে আমরা শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে একদম বছরের শুরুতে তাদেরকে ক্লাসে ডাকবো, ডেকে তাদেরকে সিলেবাস দিয়ে দিব, তাদেরকে পাঠ্যক্রম দিয়ে দিব এবং তাদেরকে নির্দেশনা দিয়ে তাদেরকে ক্লাস থেকে আমরা পাঠিয়ে দেবো। বাকি তাদের ক্লাসগুলো অনলাইনে হবে এবং সর্বশেষ বছর যখন শেষ হবে তখন একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা মূল্যায়ন করব। এটা একটা ধারণা রয়েছে। আর একটা ধারণা হচ্ছে শিক্ষার্থীরা যারা, যেমন আমাদের দেশের আমাদের শিক্ষার্থীরা সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে সম্পূর্ণ সক্ষম না। যারা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম তারা এসে সংযুক্ত হবে, যারা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম তারা ইন্টারনেট থেকে সংযুক্ত হবে ক্লাসে, আর যারা সক্ষম নয় তারা প্রতিষ্ঠানে আসবে, এসে তারা ক্লাসে অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা সব মানে স্টুডেন্ট যদি আমার ক্লাসে 100 জন থাকে, আমি যদি 100 জনকে বসাতে পারি, তারা কিন্তু 100 জন আসতে পারবে না, যে বর্তমান আমাদের যে করোনা পরিস্থিতির কারণে, যার কারণে তাদের ভিতরে অর্ধেক স্টুডেন্ট ধরে নিলাম তারা ক্লাসে আসতে পারতেছে না, তারা বাসায় বসে তারা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম, ইন্টারনেটের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করবে, আর অর্ধেক তারা ক্লাসে আসবে। এভাবে মানে কিছু অংশ ব্র্যান্ডেড লার্নিং এ থাকে, কিছু অংশ ফেস টু ফেস লার্নিং এ থাকবে, কিছু অংশ রিমোট লার্নিং এ থাকবে। এভাবে আমরা মাইক্রোসফট টিমস এর মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি। আর পাশাপাশি প্রজেক্ট বেস লার্নিং যে বিষয়টি আমাদের আজকের শ্রদ্ধেয় কবির হোসেন স্যার উনি বলেছেন যে আমাদের আগামী শিক্ষা হবে প্রজেক্ট বেস লার্নিং। প্রজেক্ট বেস লার্নিংটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মাইক্রোসফট টিমস কে আমরা কাজে লাগাতে পারি। তো আমি এই মাইক্রোসফট টিমস এর মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাব আমাদের সেই বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। মাইক্রোসফট টিমস এর ব্যবহারের মাধ্যমে আমরা আরো নিজেদেরকে শানিত করব, এই আশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি। আসলে আমি 7:30টায় যখন ঢুকতেছিলাম টিমসের সাথে সাথে আমার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি আর সংযুক্ত হতে পারিনি। তো আমি আবার দুঃখ প্রকাশ করে আমার কথা শেষ করছি। সব স্যারদেরকে, আমার পরিচিত অপরিচিত সব স্যারকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক স্যালুট জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনিরুদ্দিন স্যারকে। আমরা মনিরুদ্দিন স্যারের কাছ থেকে জানতে পারলাম যে মাইক্রোসফট টিমসের সাথে প্রজেক্ট বেস লার্নিং, ব্র্যান্ডেড লার্নিং, হাইব্রিড লার্নিং এর সম্পর্ক উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা দ্বিতীয় সেশনে চলে যাব। স্যার আমাদের
তালুকদার স্যার যোগদান করছেন। তালুকদার স্যার 1 মিনিট। সাবুদ্দিন তালুকদার স্যার। তাহলে সরি, আমার জানা ছিল না। আমাকে বলছিল যে আমি ডিসকানেক্ট হওয়ার পরে সকলের বক্তব্য শেষ। এই একটু যেহেতু জানতে পারলাম যে আমাদের সকলের শব্দ যার মাধ্যমে অনুপ্রাণিত হই এবং উনি আমার ব্রেনটা ওয়াশ করে এমন ধরনের চিন্তা ভাবনার খোরাক আমাদের থেকে। আমি এই ধরনের লোক দেখে খুবই ভালোবাসি। আমাদের সকলের সক্রিয়তা কবিতা ছিল যে তিনি আছেন শামসুদ্দিন তালুকদার স্যার, তাকে কিন্তু মূল্যবান বক্তব্য গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। শামসুদ্দিন তালুকদার শুনছেন আমাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আজকের এই সূচনা কিংবা যে বিষয়টি কবির স্যার এখানে উপস্থাপন করেছেন ভেরি ইম্পর্টেন্ট। কুতুবী স্যার, তারপর মাহমুদ স্যার, এরা সবাই কিন্তু এই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছে। একটা দেশের প্ল্যাটফর্ম তৈরি করা খুব কঠিন, একটা কালচার চেঞ্জ করা অনেক কঠিন। এখন প্রথম যে কোনো কালচারে আমরা যখন প্রবেশ করি, এটি আমাদের কাছে বোধগম্যতার স্তরে থাকে না, যেহেতু আমরা প্র্যাকটিস করি। কিন্তু যখন আমরা শুরু করবো, ইনশাআল্লাহ এটি জটিল কোনো কিছু হবে না। প্রজেক্ট বেসড লার্নিং এর প্রথম দিকের কাঠামো তৈরিতে আমি তখন আমরা সেখানে যে কাজটা করেছি সেটা হলো যে সহজ করার জন্য খুব সিম্পল, যে বাচ্চাদেরকে এঙ্গেজ করা, বাচ্চাদের কাছ থেকেই ফলাফলটা বের করে আনা, শিক্ষক শুধুমাত্র তার সাহায্যকারী হিসেবে থাকে। একই সাথে এই লার্নিং এ, প্রজেক্ট বেসড লার্নিং এ কমিউনিটিকে ইনভলভ করা হবে। কমিউনিটি বলতে তার আশেপাশে যে লোকগুলো আছে, পিতা মাতা, কমিউনিটিতে অনেক ধরনের পেশাজীবী মানুষ থাকে, তাদেরকে এর সাথে সম্পৃক্ত করা হবে। ফলে তাদের কাছ থেকে ডাটা কালেকশন করাটা সহজ হবে, হ্যান্ডসনে ডাটা কালেকশন করা সহজ হবে। বাচ্চারা নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা করে ডাটা কালেকশন করবে, তারা অটোমেটিক্যালি নেটের সাথে সম্পৃক্ত হয়ে যাবে যেখানে সম্ভবপর। তথ্যের উৎস হিসেবে এগুলো তারা ব্যবহার করতে পারবে। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের শিক্ষকরা যথেষ্ট দক্ষতার সাথে আইসিটি প্রয়োগ করেছেন, ফলে এই ধারণাটি প্রজেক্ট বেসড লার্নিং এ তারা প্রয়োগ করতে পারবেন। আমি কথা আর দীর্ঘায়িত করব না। শীতকাল, আমি আশা করি আমরা সবাই এবং কি পয়েন্টগুলো সেখানে কিন্তু তুলে এসেছি যে আমরা কিভাবে তাদেরকে ইনভলভ করতে পারি। থ্রু প্রজেক্ট বেসড লার্নিং আমরা অনেকগুলো আইটেমকে একসাথে অ্যাড্রেস করতে পারি। স্ট্রিমের একটি ধারণা আছে যেখানে সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এগুলোকে ইনকর্পোরেট করা যায় প্রজেক্ট বেসড লার্নিং এ, এবং ইনকোয়ারি বেসড লার্নিং কেও এখানে অ্যাড্রেস করা যায়। সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনছেন এবং আপনারা নিজেরাও একটু চিন্তা করেন, এই ব্যাপারে একটু লেখালেখি করেন, দেখবেন কাজটি খুব সহজ হয়ে যাবে। আশরাফ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলেই খুব পরিশ্রম করেন। আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই, এত চিন্তা ওনার মাথায়, সবসময় ঘুরপাক খায়। কোনটা ছেড়ে কোনটা ধরবেন সেটা অনেক সময় নির্ধারণ করা কঠিন হয়ে যায়। তারপরেও তিনি প্রগতিশীল একজন মানুষ, সব সময় চিন্তা করেন দেশের শিক্ষার মানকে কিভাবে সকলের কাছে উন্নততর স্তরে নিয়ে যাওয়া সম্ভব করবেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে অত্যন্ত মূল্যবান আমরা শুনলাম এবং দিক নির্দেশনা পেয়েছি, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করবে ব্যক্তিগতভাবে। সেই জন্য স্যারকে ধন্যবাদ। তা আমরা চলে যাব দ্বিতীয় সেশনে। দ্বিতীয় সেশনে চলে যাওয়ার আগে আমাকে যে ভিডিওটা সবচেয়ে অনুপ্রাণিত করে, সেই ভিডিওটা আমি 1 মিনিট সময় আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখানোর জন্য। আমাদের দ্বিতীয় সেশনে আমরা জানি যে মাইক্রোসফট টিমের ব্যবহার, উনি আমাদের একজন স্পিকার আছে, উনি দিবে। তার আগে আমি 2 মিনিট সময় আছে, আমি দেখানোর চেষ্টা করি। ওকে স্যার। দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ান? জি স্যার, এখন আসে নাই। এবং ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন গ্রুপ এর পক্ষ থেকে
একটু দেখানোর চেষ্টা করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ভার্চুয়ালি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেক্টিভলি সেতুবন্ধন তৈরি করে তা অনুসন্ধান করা হলো আমাদের লক্ষ্য। যেটা আমাদের গুরুত্ব, আমরা যে একটা বিষয় গুরুত্ব দিই সেটা হলো জ্ঞানের প্রয়োগ, অর্থাৎ যার যার যেটুকু জ্ঞান আছে সেটা কিভাবে প্র্যাকটিক্যালি আমরা প্রয়োগ করতে পারি সেটার উপর আমরা গুরুত্ব দিই এবং জ্ঞান আহরণ, এই দুইটা বিষয়ের উপর আমরা গুরুত্ব দিই। আর একটা ভিডিও দেখাবো আমরা কেন মাইক্রোসফট টিমে আসলাম সেটার বিষয়ে, যে ভিডিওটা আমাকে খুব প্রভাবিত করে, আমি দেখানোর চেষ্টা করি পারি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। The world is changing so fast and we need to innovate in our classrooms, and technology has helped us in this. My grade 6 children are bringing their own devices. They have gone for buying. All of them have the Office 365 IDs made. They're comfortable in the use of Office 365. And my grade 3 children are very comfortable in the use of Sway. We as schools have incorporated certain Microsoft tools in our teaching curriculum. জি শরীফুল স্যার। Sway, OneNote, স্যার Classroom. হ্যালো। It's amazing to share that students in our school, that is Kamalampur Public School, which is situated in a village in Punjab, they can actually collaborate and communicate with students লাইভ হইতেছে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেজে, through the application of Office 365. বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেজে। Children need to evolve, they need to adapt to the technologies which are globally growing. Incorporate আচ্ছা দেখতেছি আমি। my classroom has actually helped in the learning morale of my children. দেখতেছি আমি। It has been a wonderful experience. It has actually widened my horizons as হ্যাঁ আমি দেখতেছি স্যার। I can actually see the progress Okay. of my students when they are not in the classroom. I can connect with them in a much better way. Sway has given my students a different level of creativity. It's a powerful visual tool. Earlier, I used to be searching for videos related to some subject to show it to my students. Now, they are coming and making wonderful presentations in Sway. I never thought laptop, tablet would teach me so much, would provide me a platform to enhance my capabilities. Computer and laptops are not a toy. It's where I use my brains. I love computers, especially the coding. I've designed a code and given it a title, the zero. The best code takes 90 seconds to be decoded, but the zero holds up to 157 seconds and is now under testing in 17 countries. Life has totally changed after being part of Microsoft program. They have transformed me from shy boy to a confident. Our school is in collaboration with Broad College Primary School, UK. Yammer and Skype from Office 365 are our buddies for the Global Enterprise Challenge 2016-17. It's a 10-stage project wherein we form companies, design, pitch, make and sell our products. We will cherish this everlasting experience with Microsoft throughout our life. My teachers are using OneNote in the classroom, and I can really see that we are স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। We are going through transformation, and Microsoft is holding our hand in this journey of transformation. আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, শেষ পর্যায়ে ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, শেষ পর্যায়ে আমরা আর কোনো দেখানোর দরকার না, আমরা মেইন সেশনে চলে যাই। এখানে কে পিন করে রাখছে একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছে কি আরেকজন শরীফুল স্যার আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। শরীফুল স্যার স্ক্রিন শেয়ার আছে মনে হয়, আমরা স্ক্রিন শেয়ারটা কাইন্ডলি একটু কাটেন। তা আমরা চলে যাব দ্বিতীয় সেশনে। দ্বিতীয় সেশনে আমরা জানি টপিক হলো ইউজার্স অফ মাইক্রোসফট টিম, আর এই সেশনটি জেনে নেবেন আমাদের সম্মানিত অধ্যক্ষ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সম্মানিত প্রভাষক জনাব শরীফুল ইসলাম স্যারকে মাইক্রোসফট টিমের উপর সেশন নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শরীফুল ইসলাম স্যার কি শুনছেন আমাকে? শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, জি শহীদুল ইসলাম স্যার। জি শহীদুল ইসলাম স্যার।
প্রেজেন্টেশন উপস্থাপন করুন। ধন্যবাদ আশরাফ খান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 219 জন শিক্ষকবৃন্দ আমাদের সাথে জয়েন আছেন, নবযুক্ত আছেন। তো আজকের যে বিষয়টা হলো মাইক্রোসফট টিমস, এটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি একটা পাওয়ার পয়েন্ট স্যার স্ক্রিন শেয়ার করেন স্যার। শহীদুল ইসলাম স্যার আপনার স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করতে। হ্যাঁ স্যার। সম্মানিত শ্রদ্ধেয় স্যারেরা, শহীদুল ইসলাম স্যার প্রেজেন্টেশন উপস্থাপন করছেন। যারা যোগদান করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে শহীদুল ইসলাম স্যার, জি জি স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে স্যার। জি স্যার। একজন কথা বলেন, ওকে, আমরা ওনাকে সবাই সহযোগিতা করি। আমরা যদি সাউন্ড পরিবেশন করি শিক্ষাটা ভালো নিতে পারবো না। সেজন্য আমি সকলের কাছে অনুরোধ করবো আমরা ওনাকে সহযোগিতা করার জন্য এবং মিউট অন করতে সময় লক্ষ্য রাখার জন্য। হ্যাঁ, শহীদুল ইসলাম স্যার কন্টিনিউ প্লিজ। ধন্যবাদ স্যার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সেশন। মাইক্রোসফট টিম কথা যদি বলি, সবার আগে যেটা বলতে হয় যে মাইক্রোসফট টিম এই শব্দটা উচ্চারণ করলেই আমার যার নাম সবার আগে মনে আসে, যেটা হলো আমাদের আশরাফ স্যার। আমি আশরাফ স্যারের হাত থেকেই আসলে শিখেছি। যখন ফার্স্ট ব্যাচের ট্রেনিং হয়েছিল, আশরাফ স্যার আমাদের ট্রেনার ছিলেন। আমি তারপরে বারবার স্যারকে ট্রেনিং এর পরেও বারবার আমি নক করে আমি শিখে নিয়েছি। আসলে এটা ট্রেনিং জিনিসটা এরকম যে নিজের ইচ্ছা থাকলে শেখা যায়, ইচ্ছা না থাকলে আসলে কখনো ট্রেনিং থেকে শেখা যায় না। ট্রেনিং এর পরে আমাদেরকে আরো ঘাটতে হবে এই বিষয়ে, তাহলে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো আমাদের শেখাটাকে। যাই হোক, আজকের টপিক যেটা, এটা হলো ইউজেস অফ মাইক্রোসফট টিমস। ফার্স্ট আমাদের যেটা আসে যে হোয়াট ইজ মাইক্রোসফট টিমস, টিমসটা কি। অলরেডি আমরা কিন্তু বুঝতে পেরেছি যে বিভিন্ন টিচারদের কাছ থেকে যে মাইক্রোসফট টিমস আমাদের কেন প্রয়োজন। আমাদের মনির স্যার বলেছেন, নাজমুল স্যার বলেছেন, আশরাফ স্যার বলেছেন। এটা এখানে লেখা আছে যে রিয়েল টাইমে আমি সবকিছু কমিউনিকেশন করতে পারবো এবং অল ইন ওয়ান, মানে একটার মধ্যে আমাদের সবকিছু আছে। যেমন আমরা জুমে ক্লাস নেই, বাট জুমে কিন্তু আমরা পরীক্ষা নিতে পারি। আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, যেমন অ্যাডমোডো বা গুগল ক্লাসরুম ইউজ করতে হয়। কিন্তু মাইক্রোসফট টিমস এটার মধ্যে সবকিছু আমরা করতে পারবো। আমি যদি চাই স্টুডেন্টকে ফোন করবো, ফোনে করতে পারবো, পরীক্ষা নিতে পারবো, সবকিছু আমার মাইক্রোসফট টিমস এর মধ্যেই সম্ভব। এখানে এটাই লেখা আছে, মাইক্রোসফট টিমস ইজ দ্য আলটিমেট মেসেজিং অ্যাপ ফর ইউর অর্গানাইজেশন। আমাদের যেমন ভেরিফিকেশন ইনস্টিটিউশন থাকে সেরকম এ ওয়ান স্পেস ফর রিয়েল টাইম কোলাবোরেশন, কমিউনিকেশন, মিটিংস, ফাইল এন্ড অ্যাপ শেয়ারিং এন্ড ইভেন দ্য occasional emoji all in one place. আমি আবার রিপিট করছি, all in one place, all in the open, all accessible to everyone, সবার জন্য এটা ওপেন। এর রিকোয়ারমেন্ট কি, আমাদের যদি মাইক্রোসফট টিমসটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমটা হলো আমাদের একটা আউটলুক অ্যাকাউন্ট করতে হবে। আজকে সেশনে আমি চেষ্টা করব আপনাদের যে আউটলুক একটা অ্যাকাউন্ট খোলার জন্য। দেন টিমস এর যে একটা অ্যাকাউন্ট আছে এটা আমরা ক্রিয়েট করব। তার আগে আমাদেরকে আউটলুকের একটা অ্যাকাউন্ট। আউটলুকটা কি, আউটলুকটা হলো আমরা যেমন নরমালি জিমেল ইউজ করি, জিমেলের যেমন অ্যাকাউন্ট থাকে, আমরা জানি যে জিমেল হলো গুগলের একটা প্রোডাক্ট। পৃথিবীতে দুইটা আইটি সেক্টর আছে, আইটি কোম্পানি আছে, জায়ান্ট কোম্পানি, বড় কোম্পানি, দুটো একটা মাইক্রোসফট আর দুইটার কোনো আসলে আইটি সেক্টরের কোনো বিকল্প নাই। জিমেল যেমন একটা গুগলের প্রোডাক্ট, সেরকম আউটলুক আমাদের একটা, জিমেল যেমন ইমেইল আমরা ইউজ করি, ইলেকট্রনিক মেইল, এই মেইলগুলো আমরা ইউজ করে থাকি, সেরকম আউটলুক হলো আমাদের মাইক্রোসফট। এটার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আমাদের আউটলুক অ্যাকাউন্ট। এটা আমি আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্ট ওপেন করতে হয় বা ক্রিয়েট করতে হয়। দেন আমরা টিমস এর যে অ্যাকাউন্ট আছে এটা আমরা ওপেন করব এবং টিমস এর অ্যাকাউন্ট খুলে কিভাবে যে মিটিং অ্যারেঞ্জ করতে হয়, যেমন আমরা দেখলাম যে আমাদের আশরাফ স্যার একটা লিংক দিয়েছে, লিংক কিভাবে ক্রিয়েট করতে হয় এই লিংকটা আমরা আজকে ক্রিয়েট করছি ইনশাআল্লাহ।
দেন আমরা ফার্স্টে দেখি হাউ টু ক্রিয়েট অ্যান আউটলুক অ্যাকাউন্ট। আমরা কিভাবে একটা আউটলুক অ্যাকাউন্ট খুলবো, আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল সেশনে যখন আমরা যাব আমাদের কষ্ট হবে না। প্রথমে আমরা ওপেন এনি ব্রাউজার, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, লাইক এটা হতে পারে গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স অথবা ইয়াহু হতে পারে, যে কোনো একটা আমরা ব্রাউজার আমরা ওপেন করব যেখানে গিয়ে আমরা সার্চ করি আসলে। 2 নাম্বার স্টেপে, ফার্স্ট স্টেপে আমরা গুগল ক্রোম ওপেন করব অথবা মোজিলা ফায়ারফক্স ওপেন করব। এখানে আমরা গুগল ক্রোমে গিয়ে অথবা ফায়ারফক্সে গিয়ে আমরা লিখবো, যেহেতু আমরা আউটলুকের করব আমরা লিখবো outlook.com। আমরা যে হলুদ কালার ইয়েলো যে কালারটা দেখতে পাচ্ছি এটা লিখবো outlook.com। এটা লেখার পরে আমরা দেখতে পারবো যে একটা উইন্ডো আসবে, এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে নাজমুল স্যার? জি স্যার বোঝা যাচ্ছে। জি 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 স্যার বোঝা যাচ্ছে স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। দেন আমরা outlook.com লেখার পরে দেখতে পারবো এখানে আমাদের লেখা আসবে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট যেখানে লেখা থাকবে সেখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, মাইক্রোসফটেরই একটা উইন্ডো আসবে, এরকম একটা ছবির মতো আসবে, নিউ ইমেল নাম লেখা, এটা শেষে থাকবে outlook.com। যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট খুললে আমাদের কিন্তু লেখা থাকে যে শহীদ formax@gmail.com, শেষে কিন্তু জিমেল, যেমন আউটলুকের এখানে লেখা থাকে আউটলুক। এইভাবে কিন্তু আমরা আউটলুকের অ্যাকাউন্টটা ওপেন করব। ফার্স্ট কাজ কি, আমাদের গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, ওইখানে গিয়ে যেহেতু আমি আউটলুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে outlook.com লিখবো। ওইখানে outlook.com লিখলে আমাদের আসবে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব জাস্ট। এরপর নেক্সট প্রসেসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সেকেন্ড সেকশনে যেটা থাকবে হাউ টু ক্রিয়েট আ মাইক্রোসফট টিমস অ্যাকাউন্ট। এই মাইক্রোসফট টিমস অ্যাকাউন্টের জন্য আমরা কি করতে হবে, এটা হচ্ছে একইভাবে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এটা গুগল ক্রোম হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা লিখবো, সহজ কয়েকটা উপায়ে আমরা ওপেন করতে পারি। সহজ উপায়টা বলছি, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। ব্রাউজারে জাস্ট এই লেখাটা আমরা ইয়েলো কালারের যে লেখাটা আছে মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, শুধু এইটুকু কথাটা লিখবো। লেখার পরে ওখানে গেলে আমরা দেখতে পারবো যে লেখা আছে সাইন আপ ফর ফ্রি। এটা ফ্রি ভার্সন, আমরা জানি যে একটু শুনেছি যে এটা পেইড ভার্সন ছিল, করোনার কারণে এটা আমাদেরকে ফ্রি করে দিয়েছে মাইক্রোসফটটা। সাইন আপ ফর ফ্রি, এইটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো ওইখানে দুটো অপশন আসবে, একটা আসবে যে আইটি কোর্স, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে একটা উইন্ডো দেখা যাবে, এই উইন্ডোটা হলো এরকম একটা। এখানে গেলে আমরা দেখতে পারবো যে ইওর কান্ট্রি, আমরা এখানে কান্ট্রি লিখবো বাংলাদেশ, লিখবো এটা ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম লিখবো, বিজনেস ইমেল দিব, বিজনেস ফোন নাম্বার দিব, কোম্পানি নেম দিব, দিয়ে অর্গানাইজেশন দিব, দিয়ে আমরা ক্রিয়েট করব। স্যার এইটুকু কি ক্লিয়ার? জি স্যার, ওকে ওকে ক্লিয়ার। ছবিটা একটু ছোট ছোট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমি একটা ব্রাউজ ওপেন করব, এরপরে ওইখানে ব্রাউজে লিখবো মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। দেন ওইখানে লেখার পরে যে উইন্ডোটা আসবে ওখানে লেখা থাকবে সাইন আপ ফর ফ্রি। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে আমি ওখানে দেখতে পারবো আইটি কোর্স লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে এই উইন্ডোটা আসবে, তখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি যেতে পারি। জি স্যার, স্যার আমরা প্র্যাকটিক্যালি শুরু করি স্যার। ওকে ওকে স্যার। ফার্স্ট স্টেপটা আমাদের ছিল যে আউটলুকে অ্যাকাউন্ট ওপেন করা। আউটলুকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা বলেছিলাম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, যেমন আমার গুগল ক্রোম আছে, আমি গুগল ক্রোম ওপেন করছি। স্যার দেখা যাচ্ছে? জি জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, এখনো ব্রাউজার দেখা যায়নি। জি স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, যে ব্রাউজার ওপেন করার পর আমি বলেছিলাম যেহেতু আমরা আউটলুকের অ্যাকাউন্ট খুলবো, আমরা লিখবো outlook.com। outlook.com দেখে এন্টার দিব। এন্টার দিলে একটু সময় নেবে, নেট স্পিড ভালো থাকলে দ্রুত আসবে, মানে একটু সময় নেয়। এই যে এখানে গেলে আমরা নিচের দিকে একটা লেখা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি কি আমরা? জি স্যার, আসছে স্যার, আসছে স্যার, ওকে। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখানে এই যে আমরা যে বলেছিলাম যে উইন্ডোটা আসবে, এই উইন্ডোটা হলো সেম এরকম। জি স্যার, শেষে outlook.com থাকবে, এখানে একটা নাম লিখলে চলে আসবে outlook.com। চিনি না তো, এটা বাইরে দিন, বাইরে দিন। অ্যাকাউন্ট খুলি,
স্যার আপনি ওপেন করেন, নিজে নিজেই করেন, যেহেতু অন্যরা বলতে সমস্যা হবে। যেমন আমি যদি চাই যে আমার একটা যেমন ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল নাম শহীদ ফর ম্যাথস, আমি চাচ্ছি যে এই নামে আমি একটা আমার মাইক্রোসফটের আউটলুকের অ্যাকাউন্ট আছে সেটা আমি ওপেন করতে চাই, শহীদ ফর ম্যাথস লিখবো, বা আপনার যদি নাম থাকে যেটা আপনি সেটা লিখবেন, আপনার মতো করে আপনি যে কোনো লিখবেন, আর সেটা বাই ডিফল্ট এটা লেখা থাকবে আউটলুক দিয়ে আমি নেক্সট বাটন, এই যে আমরা নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে চাচ্ছি ক্রিয়েট এ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 8 লেটারের হতে হবে, 8টা ইয়ার হতে হবে, ডিজিটাল হতে হবে অ্যাটলিস্ট, এবং এটার মধ্যে বড় হাতের এবং ছোট হাতের লোয়ার কেস আপার কেস মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই যে কোনো একটা আপনি বড় হাতের দিবেন, দিয়ে আপনি তারপরে যে কোনো ডিজিট দিতে পারেন। তাহলে পাসওয়ার্ডটা মনে হয় হ্যাঁ আমি দিচ্ছি একটা আমার মতো, আমি আমার মতো পাসওয়ার্ড দিয়েছি স্যার একটা, এখন আমি দিব নেক্সট, আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করলে চাচ্ছি হোয়াটস ইউর নেম, আমার নাম আমি দিলাম, আমার নাম এমডি শহীদুল, আর এখানে নাম দিলাম আমি ইসলাম। নেক্সট দিব আমি, নেক্সট বলছে কান্ট্রি কোনটা, বাংলাদেশ, এখানে একটা বার্থডে চাচ্ছে, যেমন আমার হলো জুন মাস, দিলাম আমি, এখানে দিয়ে দিলাম 17, এখানে আমি ইয়ার দিলাম 1982। স্যার একটু স্লোলি যাবেন স্যার, শহীদুল স্যার একটু স্লোলি যাবেন আর কি, লেখার পরে সবাইকে জিজ্ঞেস করে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি কি ব্যাক করবো আবার? না ব্যাক করা দরকার নাই, যেখানে গেছেন স্যার ব্যাক করার টাকা কন্টিনিউ করেন, কন্টিনিউ আস্তে আস্তে যায় নাকি, কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন স্যার। আস্তে আস্তে আমি বলতেছি যে আমি ওখানে নাম চেয়েছি, আমি একটা নাম শহীদুল, আপনাদের নেট স্লো মনে হয় স্যার। অসুবিধা না, আসতে থাকে। এই যে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, এখানে লেখা আসছে শহীদ ফর ম্যাথস, আমি যে নামটা দিয়েছিলাম @outlook.com, আপনারা যে কোনো নাম দিলে এখানে আপনাদের নাম আসবে, আসার পরে @outlook.com এটা অটোমেটিক্যালি ক্রিয়েট অ্যাকাউন্ট, প্লিজ সলভ দ্য পাজল, ইউ নো ইউ আর নট এ রোবট, এটার জন্য পাজল দিয়ে নেক্সট ডে আমি দেখি দিয়ে দেখায়, এখানে পিকে ডায়াস পায়ার এডিং আপ টু 6, এখানে একটা পাজল দিয়েছে, পাজলটা দিতে হবে 6 পর্যন্ত কোনটা, 3 4, এটা হবে একটা, যে 3টা আর একটা 4টা, এটা হবে ডান। নেক্সট টাইম পিক দ্য ডায়াস এডিং আপ টু 6, হলো স্যার হয় নাই। pick the dash by adding up to 6, 3 2 5 3 4 3 7 5, আর এই যে 5 5 আর 1 6 দিলাম, দেখি প্রথমটা দেন স্যার। এটা বলে আপ টু 6, এটা হলো 3 3 6, এটা দেওয়া যায়, এটা না, ডান ডান হয়ে গেছে। এরকম দিবে যে প্রথম পর্যন্ত 6 আসে, এটা আমরা দিয়ে দিই, ওটা আপনাকে বারবার সুযোগ দিবে, কোনো সমস্যা নাই, ভুল হলে আপনি আবার রিপিট করতে পারবেন। স্যার এখানে একটু বসে বলে নেই, এখানে বিভিন্ন প্রকার প্রাণীর ছবি আসতে পারে, যে কোনো ছবি আসতে পারে, আমাদের প্রাণীর ছবি ছিল, সেটা উল্টিয়ে কাজটা করতে আর কি স্যার। ওকে, মানে আমি যে রোবট না, এটা বিকল্প দেওয়ার জন্য জাস্ট করি, আর কিছু না, অন্য কোনো সেন্স না। এই যে দেখেন আমাদের কিন্তু একটা outlook.com এর একটা অ্যাকাউন্ট ওপেন হয়েছে, যেমন এই যে ইনবক্স দেখতে পাচ্ছি, বা সেন্ড আইটেম দিলে সেন্ড আইটেমে দেখতে পারবো আমরা, ঠিক আছে? নিউ মেসেজে যদি আমরা লিখতে চাই, নিউ মেসেজ একটা জিমেইলের মতোই, আমরা জিমেইল ইউজ করি মেসেজিং, এরকম জাস্ট মেসেজ লেখার মতো, মেইলের মতো, ইলেকট্রনিক মেইল আর কি, যে নিউ মেসেজে গেলে আমি কাছে যাকে পাঠাতে চাই, আমরা যদি আশরাফ স্যারকে পাঠাতে চাই, আশরাফ স্যারের যে জিমেইল অ্যাকাউন্ট বা আউটলুক অ্যাকাউন্ট বা ইয়াহু অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ওইটা আমরা দিব, তারপর এখানে সাবজেক্ট দিব, এখানে আমার বিষয়টা লিখবো, আর যদি কোনো কিছু অ্যাটাচ করতে চাই, যে এখানে অ্যাটাচ আছে, ইমেলের মতো আমরা
জিমেল ইউজ করে থাকি এটার মতো এই বক্স আমার ডান পাশে এটা আছে যে মোহাম্মদ শহীদুল ইসলাম MI, যেটা আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে শহীদ ফর ম্যাথ outlook.com। এটা হলো আমার প্রোফাইল। আমি ইচ্ছা করলে এখানে প্রোফাইল ছবি ইউজ করতে পারবো, এই সেটিং এ গিয়ে আস্তে আস্তে সব করতে পারবো। স্যার আউটলুকের কি আর কিছু দেখানোর প্রয়োজন আছে? স্যার প্রথম থেকে একটু ফিডব্যাক দেন, মানে কিভাবে প্রথম ভিতরে কয়েকজনকে আমি নিয়ে আসছি, আমাদেরকে প্রশ্ন করেন। স্যার ভিতরে কয়েকজন আছে। যারা শুনতেছেন আপনারা যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আর কোশ্চেন না থাকলেও বলবেন স্যার যে কোশ্চেন নাই, বুঝতে পেরেছি। স্যার ভিতরে কাউকে জিজ্ঞেস করেন এই পর্যন্ত কি বুঝতে পারছে কিনা। স্যার ভিতরে কাউকে জিজ্ঞেস করেন। যেমন আমি যদি এখন সাইন আউট করি আমার প্রোফাইল থেকে, আমি যে এটা হয়েছে ক্রিয়েট, স্যার কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। বাইরের যারা না বাইরের যারা আছেন অন্য যারা আছেন তারা একটু বললে সুবিধা হয় যে বুঝতে পারছেন কিনা। শুনতে পাচ্ছি শহীদুল ইসলাম বুঝা সাহেব, পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। যেমন এখন আমি যে আউটলুকটা হয়েছে এটা বুঝবো কিভাবে, যে আমি outlook.com দেখবো, ব্রাউজারে গিয়ে লিখলাম, আমি লেখার পরে আমরা কিন্তু আগে ক্রিয়েট করেছিলাম, তখন লেখা ছিল ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা কিন্তু ক্রিয়েটের সময় এই যে এখানে দেখিয়েছিলাম ক্রিয়েট ফর অ্যাকাউন্ট। যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ওপেন হয়েছে, এখন আমরা ক্রিয়েট ফর অ্যাকাউন্ট না, এখন আমরা দিব সাইন ইন। এই যে সাইন ইন, এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে থাকছে আমার ইমেল বা ফোন আর স্কাইপ কি অ্যাকাউন্টটা কি আমার যে ছিল শহীদ ফর ম্যাথস outlook.com আমি লিখেছি। এরকম আপনাদের যেটা অ্যাকাউন্ট থাকবে ওটা লিখবেন। লেখার পরে এখানে যে নেক্সট যে বাটনটা আছে এই নেক্সট বাটনটা আমরা ক্লিক করব। এখানে নিশ্চয়ই পাসওয়ার্ড চাবে একটা, আমি যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিলাম পাসওয়ার্ড লেখার পরে এই জায়গায় লেখা সাইন ইন, এখানে সাইন ইনে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করেছি মানে আমার এই যে নিয়ে আসছে আমার উইন্ডোটা যে আমার যে এটা এরকম আসবে। আউটলুকে ঢুকলে আমরা এখান থেকে মেসেজ পাঠাতে পারবো। আমাকে যদি মেসেজ করতে চায়, মেইল পাঠাতে চায়, আমি তাকে এই ঠিকানাটা দিয়ে দেবো showitformaths@outlook.com। সেও যদি আমাকে এখানে সেন্ড করে আমি আমার এখানে আমি দেখতে পারবো। যেমন আমি যদি কাউকে পাঠাতে চাই যে নিউ মেসেজে গিয়ে ক্লিক করলে এই যে এখানে ঠিকানা চাবে, ঠিকানা যেমন যদি আমাদের আশরাফ স্যারকে আমি করতে চাই, মেইল করতে চাই, আশরাফ আল্লাহ ধরে নিলাম আর কি, আশরাফ আলম আউটলুক বা জিমেলে যদি থাকে জিমেলে আমরা পাঠাবো। তারপরে এখানে সাবজেক্ট দিব, বিষয়টা কিসের উপর দিচ্ছি আমি এই জিনিসটা দিলাম টিমস দিলাম। আর এখানে যেটা আমি লিখতে চাই, ঠিক আছে, প্লিজ জয়েন টুডেস মিটিং, এরকম দেওয়ার পর আপনি যদি অ্যাটাচ করতে চাই আমি এই যে এখানে অ্যাটাচ সিম্বল আছে, যে অ্যাটাচ কার্সারটা এখানে নিলে অটোমেটিক্যালি দেখাচ্ছে যে অ্যাটাচ। আমি যদি কোনো ফাইল অ্যাড করতে চাই, যে আপলোড এন্ড শেয়ার বা ব্রাউজ দিস কম্পিউটার, আমার যদি কম্পিউটার ডেস্কটপে থাকে এখান থেকেও কিন্তু আমি ফাইল শেয়ার করতে পারবো। তো মোটামুটি আমার মনে হয় এই আউটলুক আমরা যদি প্র্যাকটিস করি আমার মনে হয় সেটা পারবো ইনশাআল্লাহ। জি স্যার আউটলুক মনে হয় সবাই পারবে স্যার। স্যার আপনি একটু এখানে ভিতরে যারা আছে তাদের থেকে একজন থেকে রিপ্লাই নিন স্যার, তাই হবে 1 মিনিট। জি স্যার, যারা আছেন স্যার তারা আউটলুক সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে স্যার আপনি বলতে পারেন, আমি আরেকবার রিপিট করে দেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি লক্ষ্মীপুর থেকে সালেহা বেগম বলছি। আমি এটা সম্পর্কে বলতে চাচ্ছি যে ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর এখানে আমি আমার একটা প্রশ্ন যদি সবিনয়ে জানতে চাচ্ছি, যদি বলেন আর কি। আমি মাইক্রোসফটের আসলে কিন্তু এভাবে সিরিয়ালি কিন্তু ঢুকি নাই। আমি যে দেখে কিন্তু আপনার কোর্স করার জন্য ঢুকছি, ঢুকার পরে দেখলাম যে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওভাবে খুলে ফেলছি। কিন্তু আমি আসলে সিরিয়ালি জানি না, ইয়ে করতে করতে পরে আমার অ্যাকাউন্ট খুলে গেছে। খুলে যাওয়ার
পাসওয়ার্ড, ধন্যবাদ ম্যাডাম আপনার কোশ্চেনের জন্য। আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান, ওইখানে অনেক সময় অপশন থাকে, পাসওয়ার্ড রিকভারি থাকে, অপশন থাকে, ঠিক আছে? পাসওয়ার্ড রিকভারি অপশনটা আপনি করে চেষ্টা করবেন, এরপরে যদি না পারেন আপনি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন এই যে কোনো আইডি করবেন, হ্যালো, যে কোনো আইডি করবেন আপনারা সকল হ্যাঁ নাজরুল স্যার, জি জি সকল শিক্ষকদের সমানে জ্ঞাতার্থে বলছি যে আপনারা যে কোনো আইডি করবেন পাসওয়ার্ডটা আপনারা আপনাদের আইডি খাতার মধ্যে লিখে রাখবেন। আশরাফ স্যার কিন্তু বারে বারে যে কোনো অ্যাকাউন্ট করেন উনি কিন্তু আলাদা খাতা কলম নেওয়ার জন্য সবাইকে বলে দেন, কারণ অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই। সেজন্য আমাদের নিয়ম হলো আমরা যে কোনো আইডি খুলবো আমরা পাসওয়ার্ডটা আলাদা লিখে রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, পরও কন্টিনিউ করেন। আমার মনে হয় এই পর্যন্ত আপনি যে আউটলুক দেখাচ্ছেন আমাদের সম্মানিত সকল স্যারেরাই মনে হয় আউটলুক পর্যন্ত সবাই ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। নাজমুল স্যার আমি একটু বলে দিচ্ছি ওই ম্যাডামকে, যদি আপনি ভুলে যান আমি কি বলবো? জি 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 স্যার, জি স্যার, সাহায্য করবো? জি অবশ্যই অবশ্যই স্যার। অবশ্যই স্যার। যদি ভুলে যান আপনি যথারীতি আপনি লগ ইন করার চেষ্টা করবেন, তো ওখানে দেখবেন যে ফরগেট যে পাসওয়ার্ড, ওই জায়গাটা ক্লিক করলে তখন আপনাকে যেভাবে আপনি জিমেল অ্যাকাউন্টে যেভাবে আপনি ফিরে আসেন ঠিক তদ্রুপ আপনি ওই আউটলুকেও একইভাবে আপনাকে বিভিন্ন রকমের দিবে, ইনফরমেশন চাইবে, আপনি ওই ইনফরমেশন করবেন, ফিল আপ করবেন, তারপর দেখবেন যে এক সময় আপনি আবার আপনার যে এটার সাথে রিকভারি একটা অ্যাকাউন্ট আছে, আমরা যখন আউটলুক করি তখন রিকভারি অ্যাকাউন্ট থাকে, যদি রিকভারি অ্যাকাউন্ট না দিয়ে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে আপনাকে একটা দিবে, বুঝতে পারছেন তো, পিন নাম্বার বা যাই হোক একটা কোড দিবে, সেই কোড দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। তো সুতরাং আমার মনে হয় তত সমস্যা কিছু না। তা আমার মনে হয় যে স্যার দেখাচ্ছেন, স্যার একটু কাইন্ডলি আপনি প্রসিড করলেই ভালো হয়। ওকে শরীফুল স্যার। তাহলে আমাদের আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ইম্পর্টেন্ট যেটা আছে যে মাইক্রোসফট টিমস এর যে অ্যাকাউন্ট, এটা আমরা শিখবো, এখন দেখবো। মাইক্রোসফট টিমস এর জন্য আমি সেম বলেছিলাম যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। যেমন আমি এখানে মজিলা ওপেন করেছি, এরকম একটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা লিখবো, কি লেখার কথা বলেছিলাম যে মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, মাইক্রোসফট ফর এডুকেশন। কেন? যেহেতু আমরা এডুকেশন অ্যাকাউন্ট করব, আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দরকার, এই জন্য আমরা এডুকেশনটা লিখবো, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। জি স্যার, এখানে সম্মানিত স্যারদের সম্মানিত একটু বলে রাখছি, এখানে আশরাফ স্যার কিন্তু বারে বারে বলেন যে এখানে অ্যাকাউন্ট 2-3 ভাবে করা যায়, কিন্তু আমরা এডুকেশন অ্যাকাউন্ট কেন করব? আমরা শিক্ষার্থীদের সাথে মিটিং করার জন্য, ক্লাস করার জন্য, সমস্ত বিষয় যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এডুকেশন অ্যাকাউন্ট করতে হবে। আর আমাদের স্কুল অ্যাকাউন্ট বা অর্গানাইজেশন আরেকটা অ্যাকাউন্ট, 3টা অ্যাকাউন্ট আছে, ওইগুলো আমরা করতে পারবো, কিন্তু যদি আমরা এডুকেশন অ্যাকাউন্ট করি তাহলে আমরা সকল সুবিধাই পাবো। তো আশরাফ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা ক্লিয়ার করার জন্য স্যার। শহীদুল স্যার আপনি কন্টিনিউ করুন, কন্টিনিউ করেন। ঠিক আছে, ধন্যবাদ। মাইক্রোসফট টিমস ফর স্যার আউটলুক মেল থেকে দেখালে ইজি হইতো ভিডিওটা। আচ্ছা দেখান, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে স্যার, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, এখানে গিয়ে আমি এন্টার দিব। মাইক্রোসফট টিমস ফর এডুকেশন দিচ্ছি, এখানে আমরা ক্লিক করব। সাইন আপ ফর ফ্রি এই লেখাটা আসবে, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। এখানে যদি ক্লিক করি আমরা অটোমেটিক্যালি দেখতে পারবো যে সাইন আপ ফর ফ্রি। এখানে যে অ্যারো সাইনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো স্টুডেন্টস আইটি প্রসেসে আমরা যদি ক্লিক করি এখানে একটা উইন্ডো আসে। শহীদুল স্যার, আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু অপশনটা আসে না, একটু লেট করে আসে, তো তখন আপনি একটু যদি স্লোলি বলেন তাহলে সবাই আমরা যে আমাদের স্ক্রিনে কিন্তু আসতে একটু লেট হয়।
জি জি এখন স্ক্রিনে আসছে না স্যার এটা? জি 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 আসছে স্যার, কন্টিনিউ করেন। এই যে উইন্ডোটা আসছে, এই উইন্ডোতে আমরা যদি খেয়াল করি যে ইওর কান্ট্রি অর রিজিয়ন, আমি দিয়ে দিলাম আমাদের যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ দিলাম বাংলাদেশ। তারপর যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা থাকে দিলাম, আমি আমার নাম দিলাম এমভি ডট শহীদুল, এটা মাঝখানে যাবে এমভি শহীদুল, আর এখানে লাস্ট নেমে ইসলাম। এটা কি সবাই দেখতে পাচ্ছি? নাজমুল স্যার দেখা যাচ্ছে একটু? জি 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 স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। শহীদুল, তারপরে বিজনেস ইমেল দিব, আমি যে ইমেলটা করেছিলাম শহীদ ফর ব্যাংক। তো শহীদুল ইসলাম স্যার, স্যার শহীদুল এমডিটা মাঝে যাবে, এমডিটা মাঝে যাবে, শহীদুলটা এমডির এখানে যাবে। আমার এটা, হ্যাঁ শহীদুল ইসলাম, এটা মিডলে দিলাম আমি। আর এখানে আমার যে চেয়েছিল যে বিজনেস ইমেল অ্যাড্রেস চেয়েছিল, এই যে আমরা যে হাইলাইটস যেটা আছে বিজনেস ইমেল অ্যাড্রেস, যেমন আমরা ইমেল অ্যাড্রেসটা করেছিলাম আউটলুকে শহীদ ফর ম্যাথস, শহীদ ফর ম্যাথস @outlook.com, outlook.com। আমি যেটা করেছিলাম এটা আমি এখানে দিয়ে দিলাম ইমেলটা। তারপর চেয়েছে বিজনেস ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার দিলাম 019459. তারপর কোম্পানি নেম চেয়েছে, কোম্পানি নেম দিয়ে দিলাম এখানে শহীদ দিলাম আমার কোম্পানি নেম। আপনারা আপনাদের স্কুলের নাম দিতে পারেন বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন আপনারা। এখন চেয়েছে এখানে ইউর অর্গানাইজেশন সাইজ, আমার অর্গানাইজেশনের সাইজ মানে পিপল কতজন আছে, এটা কি একজন না 2 থেকে 4 জন পিপল, নাকি 5 থেকে 9 জন, একটা রেঞ্জ দেওয়া আছে স্যার। আমরা যদি খেয়াল করি এখানে স্যার 1000 প্লাস দেন 900 স্যার। থেকে 999, 1000 প্লাস। আমার যদি শিক্ষা প্রতিষ্ঠানে 1000 প্লাস স্টুডেন্ট থাকে তাহলে আমি সেখানে 1000 প্লাস দেওয়ার পরে যে নেক্সট বাটনে, স্যার নেক্সট বাটনে ক্লিক করার আগে উপরের অংশগুলো আবার একটু বলে দেন। নেক্সট বাটনে লেখার পরে আমরা এখন কিন্তু আইডিটা আমার ক্রিয়েট হবে, এখানে আমার তথ্যটা দিয়েছি প্রথমে, ঠিক আছে? নেওয়ার পরে আমাকে বলছে ক্রিয়েট ইওর ইউজার আইডি। আমি যে মাইক্রোসফট টিমে গিয়ে যে আমি আইডিটা ইউজ করবো, এখানে আমার আইডি চাপবে, একটা আইডি চাপবে আর পাসওয়ার্ড চাপবে। যখন আমি মাইক্রোসফট টিমে আমি ওপেন করব অ্যাপসটা, তখন আমার ইউজার আইডি চাপবে, দেন পাসওয়ার্ড চাপবে। এইটা আমরা এখন এই আইডিটা আমাকে ক্রিয়েট করতে হবে। কারণ আউটলুকে আমি আমার আইডিটা ক্রিয়েট করেছি আউটলুকে, shahidformaths@outlook.com। সেম এখানেও মাইক্রোসফট টিমসের আমার যে আইডিটা এটা আমরা ওপেন করব। এখন এখানে চেয়েছে ইউজার নেম, তারপরে চেয়েছে ইওর কোম্পানি আর .on microsoft.com, এটা বাই ডিফল্ট এখানে থাকবে যেহেতু মাইক্রোসফটেরই। যখন আমরা যদি যেহেতু ফ্রি এটা, এই জন্য অন মাইক্রোসফট.com এটা থাকবে। যদি আমরা পেইড করতাম আমি আমার মতো এখানে কাস্টমাইজ করতে পারতাম, অন মাইক্রোসফটের পরিবর্তে আমি যে কোনো একটা দিতে পারতাম। যেহেতু আমরা ফ্রি ভার্সন, এটুকু আমরা চেঞ্জ করতে পারবো না, অন মাইক্রোসফট.com থাকবে। এখানে আমার ইউজার নেম চেয়েছে, ইউজার নেম আমি কি দিলাম অ্যাডমিন, যেহেতু আমি অ্যাডমিনের কাজ করবো এখানে দিলাম অ্যাডমিন, আর এখানে দিলাম শহীদ ফর ম্যাথস, শহীদ ফর ম্যাথস, এটার অ্যাডমিন হলাম আমি, এটা দিলাম আমি। নাজমুল স্যার দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। অ্যাডমিন শহীদ ফর ম্যাথস, এটা হলো আমার কোম্পানি, আমার কোম্পানির নাম হলো শহীদ ফর ম্যাথস। যেমন যদি এটা যদি ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ হতো, সে যদি লিখতো যে সিপিএসএম, মানে ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ সিপিএসসি, সে এটা লিখতে পারতো। আর এখানে অ্যাডমিন লিখতে, অ্যাডমিন লেখার যেগুলো আমরা লিখতে পারি, আমি অ্যাডমিন লিখেছি এই কারণে যে যাতে আমার যদি অ্যাডমিনেরই এটা কন্ট্রোল করবে পুরোটা, এই জন্য এখানে অ্যাডমিন দিয়েছি। আচ্ছা, এখানে অ্যাডমিন দেওয়ার পরে বলছে নট অ্যাভেলেবেল শহীদ ফর ম্যাথস, কারণ অলরেডি আমি এই নামে একটা অ্যাকাউন্ট খুলেছি, এই জন্য আমাকে এটা নট অ্যাভেলেবেল বলতেছে। ফোর দিয়ে দেখি, এটা বলছে নট অ্যাভেলেবেল। এখানে আমি অ্যাডমিনের এখানে আমি 1 2 3 দিয়ে দেখি কি হয়। শহীদ ফর ম্যাথস, এখানে আর কিছু দিলাম আমি,
2021 দিলাম, এখন কিন্তু নিয়েছে। আমরা এখন টিক চিহ্ন সবুজ টিক চিহ্ন দেখছি যেটা নিয়েছে, কারণ কি এই নামে কেউ ওপেন করে নাই। আগে যে লেখা ছিল শহীদ ফর ম্যাথস এই পর্যন্ত, এটা অলরেডি আমি ক্রিয়েট করেছিলাম। জি স্যার, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন স্যার। এখানের বিষয়টা যে অ্যাডমিন এবং যে নিচে যে আসবে এটা একটু সমস্যা হয় সকলেরই। আচ্ছা, আমি আবার বলছি, আমার এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যদি এই যে নিচে যে টিক চিহ্ন দেওয়া আসছে সবুজ, এখানে যদি আমরা খেয়াল করি, ওইখানে কিন্তু আগে বাই ডিফল্ট দেওয়া আছে। যেমন আমি যদি এটা সরায় দেই, আমি আবার দেখাচ্ছি একটু। যেমন আমি ইউজার নেম এখানে চেয়েছে, ইউজার নেম এখানে ইওর কোম্পানি তারপর .onmicrosoft.com, এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে। এখানে আমরা কোনো হাত দিব না, লিখতেও পারবো না। আমি এখানে ইউজার নেমে আমি একটা ইউজার নেম আমি আমার মতো যে কোনো একজন নাম দিতে পারবো। যেমন আশরাফ দিলাম, আশরাফ স্যারের নামে আশরাফ দিলাম, দিতে পারি আমি ইচ্ছা করলে। এখানে একটা কোম্পানির নাম দিলাম, ঠিক আছে। আমার ইচ্ছা মতো আমি যখন যেখানে আশরাফ লিখতেছি, এখানে কিন্তু যে নিচে হাইলাইটস লেখা হচ্ছে আশরাফ ইওর কোম্পানি, কি কোম্পানির নাম একটা দিলাম যে শহীদ ফর ম্যাথস, শহীদ ফর বা একটা আমাদের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, যেহেতু MGCC ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিন হলেন আশরাফ স্যার বা ইউজার নেম হলো আশরাফ MGCC, এরকম। এখানে কিন্তু নিচে লেখা উঠতেছে, যদি দেই আমি, দেখা যাচ্ছে নট অ্যাভেলেবেল, মানে MGCC এই নামে অলরেডি ওপেন হয়েছে, এইটা এই জন্য নিচ্ছে না MGCC। যেই নামটা এখন পর্যন্ত ইউজ হয়নি, আমরা যদি আবার খেয়াল করি, নট অ্যাভেলেবেল MGCC, ট্রাই এ ডিফারেন্ট নেম, নতুন একটা নাম ইউজ করার জন্য MGCC পরিবর্তে, কারণ কি অলরেডি এই নামে অ্যাকাউন্ট হয়ে দিয়েছে, এই জন্য আমরা এখানে শো করবে, যেটা অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমি এখানে দিয়েছিলাম প্রথমে যেটা অ্যাকসেপ্ট করেছিল, যে অ্যাডমিন দিয়েছিলাম, অ্যাডমিন এখানে দিয়েছিলাম শহীদ ফর ম্যাথস, এখানে 1982 দিয়া দেখি, এটা কিন্তু নিয়েছে যে অ্যাডমিন @শহীদ ফর ম্যাথস 1982, এটা কিন্তু আমরা মনে রাখবো বা খাতায় নোট ডাউন করে রাখবো যে আমার ইউজার আইডি হলো এটা, অ্যাডমিন @শহীদ ফর ম্যাথস 1982.onmicrosoft.com, এটা কিন্তু আমার লিখে রাখতে হবে। ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ডটা MGCC, যেমন আমি দিলাম, বড় হাতটাতে মিলিয়ে দিবেন আপনারা, আমি দিচ্ছি। এটা দেওয়ার পরে চাচ্ছি কনফার্ম পাসওয়ার্ড, আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক আছে কিনা, ঠিক সেম কিনা, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিব আমরা, নিচেও সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চাচ্ছি কি বাই ক্লিকিং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ইউ এগ্রি আওয়ার, যে বাই ক্লিকিং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ইউ এগ্রি টু আওয়ার টার্মস এন্ড কন্ডিশন, হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো এগুলো করতে বলতেছে। আই উড লাইক টু মাইক্রোসফট টু শেয়ার মাই ইনফরমেশন উইথ সিলেক্ট পার্টনার, দেওয়ার পরে এইখানে গেলে শেষের দিকে গেলে আমরা পাবো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিক্যালি আমরা একটা ক্রিয়েট হবে। এখন হচ্ছে প্রুফ ইউ আর নট এ রোবট, যা প্রমাণ করতে হবে যে আমি রোবট না। এটা প্রমাণ করার জন্য আমি যে ফোন নাম্বার দিয়েছি এটা লিখেছে টেক্সট মি, আমাকে টেক্সট করুন, অথবা এখানে বলতেছে কল মি, কলের মাধ্যমে হতে পারে, এটা মেসেজের মাধ্যমে হতে পারে। আমি যদি কলে ক্লিক করি আমাকে সে ফোন দিবে, আমি যে ফোন নাম্বারটা এখানে বসাবো ওই ফোন নাম্বার আমাকে ফোন দিয়ে কনফার্ম করবে, আমাকে একটা আইডি দিতে পারে, আর টেক্সট মি দিলে আমাকে একটা মেসেজ করবে, মাইক্রোসফট আমাকে একটা মেসেজ দিবে। এখানে ফোন নাম্বার দিতে হলে এখানে যেহেতু আমাদের +00 বাংলাদেশের +88, এই যে এখানে সার্চ দিলে যে +880, এটা হলো আমাদের কান্ট্রি কোড, +880 বাংলাদেশের +8, আমি এখানে প্রেস করতে পারি, অথবা এই যে ডান পাশে যে অ্যারো সাইনটা আছে, এই অ্যারো সাইনে ক্লিক করলেও কিন্তু আমাকে বাংলাদেশকে যে সিনক্রোনাইজ করা আছে এই দিয়ে যতগুলো দেশ আছে, এরপরে কি দিয়ে সব সিরিয়াল আছে, যেমন আমার বাংলাদেশ, আমি এখানে ক্লিক করে আমার কোডটা আমি নিয়েছি। এরপর আমার ফোন নাম্বারটা দিব, যে +8800 যেহেতু দেওয়া আছে, এখানে আমার 0 না দিলেও চলে। নেক্সট নাম্বারটা 1459717 দেওয়ার পরে টেক্সট মি বলবে, আমি এখানে ক্লিক করব। আজমল স্যার দেখা যাচ্ছে এই পর্যন্ত? জি 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 স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। তারপরে আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি জাস্ট টেক্সট মি, এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। এখন চাচ্ছে এন্টার ইওর ভেরিফিকেশন কোড, আমি যদি আমার মোবাইলে খেয়াল করি আমার একটা কোড দিবে আমাকে,
দেয় নাই। আচ্ছা যদি না দেয় আবার বলছি যদি কখনো কখনো আপনার মিস হতে পারে, মিস হলে আপনারা এখানে ট্রাই এগেইন যেহেতু কোড আসতেছে না বা দেরি করতেছে আমি বলবো ট্রাই এগেইন। যদি না আসে কারো ফার্স্ট চান্সে ট্রাই এগেইনে ক্লিক করুন। ট্রাই এগেইনে ক্লিক করলে আমি আবার ওখানে ওকে নিয়ে যাবে, আমি এখানে টেক্সট নিয়ে আবার ক্লিক করব। এখন একটু অপেক্ষা করে দেখি শো করে কিনা। হ্যাঁ এই যে এখন আসছে, আমার একটা ওটিপি দিয়েছে। না এটা না, এটা তো আরো ওটিপি। 289938 এখানে তারপরে নেক্সট দিন। সেটআপ দিচ্ছে ফিনিশিং ইউর সাইন আপ। যেমন আমার ইউজার আইডি হয়েছে admin@freenformats.microsoft.com আমাকে কিন্তু একটা মোবাইলে একটা মেসেজ এসেছে, আমি যে মোবাইল নাম্বারটা আমি বসিয়েছিলাম এখানে এসেছিল যে কোড নাম্বার ভেরিফিকেশন একটা ওটিপি দিয়েছিল যে ওয়ান টাইম এটা ওইটা বসানোর পরেই এই উইন্ডোটা এসেছে। এখানে লেখা আসছে ইউ আর রেডি টু গো। আমি যদি এখানে ক্লিক করি ইউ আর রেডি টু গো, তাহলে আমি কিন্তু আবার বলতেছি যে আমার ইউজার আইডি হলো এটা admin@freenformats.microsoft.com আর পাসওয়ার্ডটাও আমি যে দিয়েছি ওটা কিন্তু যার যার পাসওয়ার্ডটা আমরা খাতায় লিখে রাখবো, ঠিক আছে। আর সবটা কিন্তু বারবার যেহেতু বলতেছে পাসওয়ার্ডটা যদি আমরা ভুলে যাই, আর আমাদের বর্তমানে শুধু অনেকগুলো পাসওয়ার্ড, যেটা খাতায় লিখে রাখাটাই বুদ্ধিমানের কাজ। নেক্সট হলো ইউ আর রেডি টু গো, আমরা এখানে ক্লিক করব। অ্যাডমিনে নিয়ে আসছে, এটা অ্যাডমিন আমার এটা অ্যাকাউন্টের সাথে আমাকে অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে। অ্যাডমিনের অ্যাকাউন্ট আমরা যদি মাইক্রোসফট টিমে যেতে চাই এটা হয়ে গেছে আমাদের। এখন আমরা নেক্সট যাব মাইক্রোসফট টিমস যে অ্যাপসটা আছে এটা আমরা ডাউনলোড দিয়ে এটাই করব। স্যার এই পর্যন্ত ক্লিয়ার নাজমুল স্যার? স্যার এখানে একটু কথা বলতে হবে স্যার, যে আপনি বিষয়টা লিখছেন এখন যে পেজটা ওপেন হয়েছে সেই পেজে যদি আপনি ক্রস বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আমরা কিন্তু এখানে আপনি যে ক্লিক করবেন, ক্লিক করার পরে অবশ্যই সবাইকে আশরাফ স্যার কিন্তু বারে বারে এই কথাটাই বলেন যে এখানে যে ক্রস লেখাটা নিচে আসছে সেই ক্রস বাটনে ক্লিক করে আমরা পরবর্তীতে পর পেজে চলে যাব আর কি স্যার। জি জি ক্লোজ ক্লোজ যদি আমরা ক্লোজে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে যেতে হবে আর কি, তাই আমরা ফি ইউজ করতে পারবো না। ধন্যবাদ। আমরা এখান থেকে ব্রাউজার থেকে পুরোটা বের হয়ে যাবে, পুরোটা বের হয়ে যাব। এখন আমাদের দরকার কি মাইক্রোসফট টিমস অ্যাপসটা দরকার। যে মাইক্রোসফট টিমস এই দেখেন আমি অলরেডি আমার যে মাইক্রোসফট টিমস এটা আছে, যে মাইক্রোসফট টিমস আছে এটা আমরা কি করব ডাউনলোড দিয়ে নিব। এটাও সেম ভাবে ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখলেই হবে। আপনি হইতে হবে শহীদুল ইসলাম স্যার, হ্যাঁ সাইন আউট ওখান থেকে সাইন আউট হইতে হবে আগে। স্যার আপনি সাইন আউট মেইন অ্যাকাউন্ট থেকে সাইন আউট, মাদার অ্যাকাউন্ট থেকে সাইন আউট হয়ে নেন স্যার। ক্রস দিয়ে দিছি স্যার। আচ্ছা দেখি ঢুকে দেখি স্যার। আচ্ছা দিলে পরে এইরকম আমরা যদি মাইক্রোসফট টিমস যাদের অ্যাপটা নাই আমরা তারা লিখব মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। তাদের অ্যাপসটা নাই,
এটা আমি দেখাচ্ছি, আপনারা যদি একটু খেয়াল করেন, এটা আমার এই যে এখানে কিন্তু অলরেডি আমার ডেস্কটপে এই যে এই আইকন, এটা মাইক্রোসফট টিমস এর আইকন, এই অ্যাপসটা এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে। কারণ নাই সে এটা ডাউনলোড দিব আমরা এইভাবে, আমি এটা দেখাচ্ছি কিভাবে আমরা ডাউনলোডটা দিব। মাইক্রোসফট টিমস ডাউনলোড দিব, এই লেখাটা আমরা ব্রাউজারে গিয়ে, যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লেখার পরে এন্টার দিব, দিলে ডাউনলোড ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, এই যে এখানে আমরা ক্লিক করব। লেখাটা কি দেখা যাচ্ছে নাজমুল স্যার? লেখা এখনো আসে নাই স্যার, লেখা এখনো আসে নাই। জি এখন আসছে স্যার। হ্যাঁ, এই যে এখানে ডাউনলোড ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, ডাউনলোড ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, এইখানে আমরা ক্লিক করব। স্যার উইন্ডোটা আসছে স্যার? জি স্যার আসতেছে স্যার। জি স্যার আসছে এখন, আমাকে আসছে আসছে স্যার এখন। ডাউনলোড ফর ডেস্কটপ, নিচে লেখা আছে ডাউনলোড ফর মোবাইল। আমি যদি মোবাইলে ডাউনলোড দিতে চাই, আমি ডাউনলোড ফর মোবাইলে ক্লিক করব। আর যদি আমার ল্যাপটপে বা ডেস্কটপে আমি ডাউনলোড দিতে চাই, আমি ডাউনলোড ফর ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করলে এই যে এই আইকনটা আসবে, ডাউনলোড টিপস, ডাউনলোড টিপসে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে নিচেতে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হচ্ছে এক্সিকিউশন ফাইল, এটা এক্সিকিউশন হবে। এটা ডাউনলোড এটা হওয়ার পরে 95 থেকে 100 MB হতে পারে আর কি, 1 থেকে 2 মিনিট লাগবে আর কি, যদি নেট ভালো থাকে আর কি। 109 মেগাবাইট দেখাচ্ছে, 109 মেগাবাইট। এটা একটার মধ্যে সবকিছু, তো সবকিছু কোলাবোরেশন একটার মধ্যে করেছে, তার ফলে এটার একটু ভারী সফটওয়্যার, এটা 109 মেগাবাইট ডাউনলোড হতে থাকুক। আমি মনে হয় এইটুকু স্কিপ করতে পারি। আশরাফ স্যার একটু করেন, আর শরীফ স্যার ডাউনলোড হতে হতে